স্কুল সার্ভিস কমিশনের যে ৭ই জুলাই যে মামলার শুনানি হয়েছিল এবং মহামান্য বিচারপতি যে অর্ডার দিয়েছিলেন ৭ই জুলাই, সেই অর্ডার কপিটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। মহামান্য বিচারপতি অ্যাকচুয়ালি কী অর্ডার দিলেন, ৭ই জুলাই যে মামলার শুনানি হয়েছিল তার ডিটেলস আমি আমাদের এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে দেখুন এই যে অর্ডার কপিটি, এই অর্ডার কপিটি অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের এজলাস থেকে এসছে। মামলার হেয়ারিং কনক্লুড হয়েছিল ৭ই জুলাই এবং তার জাজমেন্টও দেওয়া হয়েছে ৭ই জুলাই। তো সেই জাজমেন্টটি আমি আপনাদের সাথে ব্যাখ্যা করার চেষ্টা করছি। জাজমেন্টটি প্রায় ২৪টি পাতায় উল্লিখিত হয়েছে এবং এই জাজমেন্টের যে প্রথম অংশ, সে প্রথম অংশে এই যে মামলাটি কি সম্পর্কিত, মূলত যে ২০১৬ সালের সিলেকশন প্রসেসে যে চাকরি বাতিল হয়েছিল, তারপরে মূলত যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারা চ্যালেঞ্জ করেছিলেন যে এসএসসি নিউ রুলস ২০২৫ সেটিকে, এবং তারপরে মামলাকারীদের আইনজীবী মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, তিনি যা বলেছিলেন, তার যা অভিযোগ ছিল সেগুলো এখানে উল্লিখিত হয়েছে। মূলত তিনি যেটা বলেছেন যে প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট ২০১৬ সালের, তার যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে এবং যে রুলস হবে সেই রুলসটাও হবে ২০১৬ সালের রুলস। এবং 3 এপ্রিলের যে জাজমেন্ট মহামান্য সুপ্রিম কোর্টের, সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে, সেখানে টেন্টেড প্রার্থীরা কেন পার্টিসিপেট করছে সেই বিষয়টা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী, সেটাও এখানে লিপিবদ্ধ হয়েছে এই অর্ডারে। এছাড়াও এই অর্ডারে যে রিক্রুটমেন্ট রুলস, সেই রুলসটাকেও চ্যালেঞ্জ করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বলেছেন সেটা রয়েছে। এছাড়াও আইনজীবী মিস্টার অনিন্দ্য মিত্র, মিস্টার সুবীর সান্যাল, প্রতীক ধর, তো তারা যা বলেছেন পিটিশনারদের পক্ষ থেকে সেইগুলো সব লিপিবদ্ধ হয়েছে। এরপরে এসএসসির পক্ষ থেকে আইনজীবী মিস্টার কল্যাণ ব্যানার্জি, স্টেটের পক্ষ থেকে আইনজীবী মিস্টার কিশোর দত্ত, তারা যা বলেছেন সেগুলো লিপিবদ্ধ হয়েছে। এবার ১৯ নম্বর পয়েন্ট থেকে মহামান্য বিচারপতি অর্ডার দিচ্ছেন। তিনি যেটা বলছেন যে এই যে রাইভাল সাবমিশনস, সেটাকে তিনি কনসিডার করার পরে যে ইস্যুটা ডিসাইড করছেন এখানে, মূলত যে টেন্টেড প্রার্থী যারা, তারা ডিভিশন বেঞ্চের অর্ডার ২২ এপ্রিল ২০২৪ এবং 3 এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্টের অর্ডার এবং ১৭ এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কি ৩০ মে ২০২৫ সালের নোটিফিকেশন অনুযায়ী তারা পার্টিসিপেট করার যোগ্য কি যোগ্য নয়, বা তারা পার্টিসিপেট করতে পারবেন কি পারবেন না, এই ইস্যুটা তিনি ডিসাইড করছেন। এবং সেক্ষেত্রে তিনি এটা বলছেন যে তার জন্য তিনি আগে ২২ এপ্রিল ২০২৪ সালের যে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, তার প্যারাগ্রাফ ৩৬৩-র ১১ নম্বর পয়েন্টকে তিনি রিলাই করছেন, এবং যেখানে ডিভিশন বেঞ্চ থেকে বলা হয়েছিল যে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে। এরপরে তিনি সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেটিকে উল্লেখ করেন। তার পাশাপাশি তিনি ১৭ এপ্রিলের যে সুপ্রিম কোর্টের মডিফিকেশন অর্ডার ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই অর্ডারটিকেও তিনি এখানে উল্লেখ করেছেন তার জাজমেন্টে। তারপরে তিনি এখানে ২১ নম্বর পয়েন্ট থেকে বলছেন যে অন বেয়ার পেরুজাল অফ দ্য কনক্লুডিং পার্ট অফ দ্য জাজমেন্ট ডেটেড 3 এপ্রিল ২০২৫, it is crystal clear that on finding egregious irregularities offending Article 14 and 16 of the Constitution of India, entire selection process was set at naught, resulting in cancellation of engagement of two categories of candidates. One category was termed as tainted and another category was untainted. অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই অনুযায়ী আর্টিকেল 14 এবং 16 তারা ভায়োলেশন হয়েছে বলে তারা পুরো সিলেকশন প্রসেসটাকে বাতিল করেছেন এবং সবার চাকরি বাতিল হয়েছে। এক্ষেত্রে দুটো ক্যাটাগরি করা হয়েছে, একটা হচ্ছে টেন্টেড, একটা হচ্ছে আনটেন্টেড। While dealing with appointment of tainted candidate in paragraph 45 of the judgment order dated 3 April 2025, it was categorically observed by the Honorable Supreme Court that their appointment was result of fraud. অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট ৪৫ নম্বর প্যারাগ্রাফে টেন্টেড প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার জন্য তিনি যেটা বলেছেন, অবজার্ভ করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট, যে টেন্টেড প্রার্থীরা ফ্রডভাবে চাকরি পেয়েছেন, which amounts to cheating, based on which judgment of the Honorable Division Bench dated 22nd April 2024 was not interfered with so far as tainted candidates are concerned. অর্থাৎ টেন্টেড প্রার্থীদের যে বেতন ফেরতের ব্যাপারটা বলা হয়েছিল ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী, সেই জায়গাটায় কোনো ইন্টারফেয়ার করেননি মহামান্য সুপ্রিম কোর্ট। তারপরে যেটা বলা হচ্ছে, at the same time while dealing with the case of untainted candidates, it was observed in paragraph 46 of the judgment dated 3 April 2025 that entire selection process was declared null and void due to irregularities which violate Article 14 and 16 of the Constitution. Therefore, Honorable Supreme Court found it fit to cancel the appointment of untainted candidates too. অর্থাৎ আনটেন্টেড প্রার্থীদের 46 নম্বর প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে তাদের অ্যাপয়েন্টমেন্টটাও আর্টিকেল 14 এবং 16 ভায়োলেট করে দেওয়া হয়েছে, তার ফলে তাদের চাকরি বাতিল করা হচ্ছে।
Untainted candidates were not required to refund their salary which they received after their appointment, but such relief was not granted to the tainted candidates. অর্থাৎ আনটেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হলো, তাদেরকে বেতন ফেরত দিতে বলা হয়নি, কিন্তু এই রিলিফটা টেন্টেড ক্যান্ডিডেটদের দেওয়া হয়নি। Only common feature in between tainted and untainted candidates which was found by the Honorable Supreme Court is appointment of both categories of candidates was required to be declared null and void. অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট যে একটা সাধারণ বিষয় টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে করেছেন সেটা হচ্ছে দুজনের চাকরিকেই বাতিল করেছেন। Therefore, in paragraph 45 and 46 of the judgment dated 3rd April 2025, there is no grey area in differentiating tainted and untainted candidates, and same stands fortified if on consider observation made in paragraph 49 of the judgment dated 3rd April 2025. মহামান্য বিচারপতি মনে করছেন যে এক্ষেত্রে টেন্টেড এবং আনটেন্টেড প্রার্থীদের নিয়ে কোনো গ্রে এরিয়া নেই। এই বিষয়টা প্যারাগ্রাফ 49 কিন্তু ডিসাইড করেছেন মহামান্য বিচারপতিরা। তারপরে তিনি 22 নম্বর পয়েন্টে বলছেন, দো আর্গুমেন্ট হ্যাজ বিন অ্যাডভান্সড অন বিহাফ অফ এসএসসি অ্যান্ড স্টেট রেসপন্ডেন্ট দ্যাট ডিফারেন্স মেড বাই দ্য Honorable Supreme Court in between tainted and untainted candidates is only to the extent of granting or non-granting benefit of age relaxation, but on plain reading of the relevant part of the judgment dated 3rd April 2025, ডিফারেন্ট সিচুয়েশন ইম্যানেটস। অর্থাৎ মহামান্য বিচারপতি বলছেন যে এসএসসি এবং স্টেট যেটা বলছে যে শুধুমাত্র টেন্টেড আনটেন্টেড প্রার্থীদের মধ্যে একটি পার্থক্য, যে টেন্টেড প্রার্থীদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি কিন্তু আনটেন্টেড প্রার্থীদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। কিন্তু মহামান্য বিচারপতি বলছেন যে জাজমেন্টকে এভাবে প্লেনভাবে পড়লে বিষয়টা অন্যরকম হবে, কিন্তু ভালোভাবে পড়লে অন্য বিষয় দেখা যাচ্ছে। 23 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি বলছেন, ইট অ্যাপিয়ার্স টু দিস কোর্ট দ্যাট দেয়ার ইজ সাবস্ট্যান্স ইন দ্য সাবমিশন মেড অন বিহাফ অফ দ্য petitioner that by no stretch of imagination on reading paragraph 45, 46 and 49 of the judgment of the Honorable Supreme Court dated 3rd April 2025, it can be construed that tainted candidates were permitted to participate in the selection process which was required to be initiated in terms of the said judgment without benefit of age relaxation. অর্থাৎ এক্ষেত্রে পিটিশনাররা যেটা বলেছেন যে প্যারাগ্রাফ 45 থেকে 49 যদি একসাথে পড়া যায় তাহলে দেখা যাবে টেন্টেড প্রার্থীদেরকে সিলেকশন প্রসেসে বসতে দেওয়া যাচ্ছে না। তো এই বিষয়টা বলেছেন। তারপরে 24 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি যেটা বলছেন, দিস কোর্ট নিডস টু অ্যাডভার্ট টু অ্যানাদার ইস্যু অ্যাজ ইট ইজ ফাউন্ড ফ্রম শিডিউল 2 of the said rules of 2025 that 10 marks are allotted for prior teaching experience out of total 100 marks. If courts accept the submission made on behalf of the state respondents as well as WBCSSC that tainted candidates were not barred by the judgment dated 3rd April 2025 from participating in the selection process, in that event while appraising their candidature during interview, those tainted candidates would be permitted to be awarded marks against their prior teaching experience which is found to be in teeth of the observation made by the Honorable Supreme Court in paragraph 45 and 49 of the judgment dated 3rd April 2025. It was observed in paragraph 45 of the judgment dated 3rd April 2025 that appointments of tainted candidates were a result of fraud which amounts to cheating. মহামান্য বিচারপতি এই যে পয়েন্টটা এখানে বলতে চাইছেন যে তার কাছে যে বিষয়টা সব থেকে আশ্চর্যের লেগেছে যে টেন্টেড প্রার্থীদেরকে যদি এসএসসির মত অনুযায়ী বসতে দেওয়া হয় বা স্টেট যেটা বলছে যে টেন্টেড প্রার্থীদের পরীক্ষায় বসার ক্ষেত্রে কোনো বাধা নেই, শুধু তারা এজ রিল্যাক্সেশন পাবে না, সেক্ষেত্রে যেটা হবে যে এক্ষেত্রে 10 নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে রাখা হয়েছে তাহলে সেটাও টেন্টেড প্রার্থীরা পেয়ে যাবে। এবং সেই জায়গাতে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলছে যে তাদের চাকরিটা হয়েছে ফ্রডভাবে টেন্টেড প্রার্থীদের, তাহলে তো সেই জায়গাটায় সেই অংশটা ভায়োলেট হয়ে যাচ্ছে। তারপরে মহামান্য বিচারপতি 25 নম্বর পয়েন্টে বলছেন যে দিস কোর্ট হ্যাজ রিফিউজ টু ইন্টারফেয়ার উইথ দ্য চ্যালেঞ্জ থ্রোন টু দ্য সেড রুলস অফ 2025 দ্যাট এনহ্যান্সড মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল ফ্রম 45% to 50%, which according to the petitioners is contrary to the judgment delivered by the Honorable Division Bench. এক্ষেত্রে পিটিশনাররা যেটা বলেছিলেন যে আগে যে গ্র্যাজুয়েশন বা এম এর যে মার্কসটা ধরা হতো সেটা 45%, এখন সেটা নতুন রুলে বাড়িয়ে করা হয়েছে 50%। মহামান্য বিচারপতি এক্ষেত্রে পিটিশনারদের যে দাবি ছিল যে এই অংশটা যাতে করে পরিবর্তন করে এসএসসি, সেক্ষেত্রে মহামান্য বিচারপতি এই পিটিশনারের দাবিটা মানছেন না বা মানলেন না, সেটা কিন্তু তিনি বললেন। It also contended that vacancies for first SLST 2016 for classes 9 and 10 and 11 and 12 are to be earmarked separately, and appointments on such vacancies are to be confined to the untainted candidates or who participated in the previous selection process, that is first SLST 2016 for classes 9 and 10 and 11 and 12.
অর্থাৎ পিটিশনাররা যেটা দাবি করেছিলেন যে 2016 সালের ভ্যাকান্সিটা শুধুমাত্র যেন 2016 সালের প্রার্থীদেরকেই দেওয়া হয়। সেক্ষেত্রে 27 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি বলছেন, বেসড অন অবজারভেশন মেড বাই দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ ইন দ্য জাজমেন্ট ডেটেড 22nd April 2024, it is further contended on behalf of the petitioner that previous recruitment rules is required to be pressed into service while accommodating untainted candidates against the posts earmarked for 2016 selection process. অর্থাৎ পিটিশনাররা যেটা আরও বলেছেন যে এই যে নিয়োগ প্রক্রিয়াটি সেটি 2016 সালের নিয়ম অনুযায়ী হবে, যেটা 2016 সালের ভ্যাকান্সি রয়েছে সেখানে। এখানে 28 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি বলছেন, অন রিডিং অফ দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ ডেটেড 22nd April 2024, which merged with the judgment of the Honorable Supreme Court dated 3rd April 2025, it does not appear that recruiting authority cannot enhance the number of vacancies meant for first SLST 2016 for classes 9 and 10 and 11 and 12 by clubbing subsequent vacancies. What is required is inclusion of vacancies which were meant of first SLST 2016 for classes 9 and 10 and 11 and 12. Similarly, nowhere any embargo has been imposed, thereby preventing state authorities, including WBC SSC, from framing separate rules for filling up those vacancies. এক্ষেত্রে মহামান্য বিচারপতি পরিষ্কার অবজারভেশন জানালেন 28 নম্বর পয়েন্টে যে তিনি যে জাজমেন্টটা দেখেছেন 22শে এপ্রিল 2024 সালের মহামান্য ডিভিশন বেঞ্চের এবং সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেখানে তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ কোথাও বলেনি যে এসএলএসটি পরীক্ষার জন্য এসএসসি নতুন করে কোনো ভ্যাকান্সি তারা অ্যাড করতে পারবেন না। যেটা বলা হয়েছিল ডিভিশন বেঞ্চের জাজমেন্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে 2016 ভ্যাকান্সিটাকে নিতে হবে। এক্ষেত্রে এসএসসি নতুন ভ্যাকান্সি যদি অ্যাড করে সেক্ষেত্রে কোনো বাধা নেই, এবং যে নতুন রুল ব্যাপারে বলা হচ্ছে সেক্ষেত্রেও মহামান্য বিচারপতি বলছেন যে এমন কোনো এমবার্গো নেই যেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট বলেছিল যে এসএসসি নতুন রুল ফ্রেম করতে পারবে না। তারপরে মহামান্য বিচারপতি বলছেন যে ফিক্সেশন অফ মিনিমাম মার্কস ইন এ সিলেকশন প্রসেস হুইচ in the present case has been fixed as 50% instead of 45%, which was prevalent in graduation and post-graduation level, is policy decision of the recruiting authority which ought not to be interfered with. অর্থাৎ যে মার্কসের ব্যাপারটা বলা হচ্ছিল মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, যে 50% মার্কস করা হয়েছে কেন 45% রাখতে হবে, আগে 2016-তে এটাই ছিল। সেক্ষেত্রে মহামান্য বিচারপতি বলছেন যে এই মিনিমাম কোয়ালিফিকেশন বা মার্কসের ব্যাপারটা নিয়ে এইটা যেটা অথরিটি ডিসাইড করেছে সেটা হচ্ছে পলিসি ডিসিশন, সেই জায়গায় তিনি কোনো ইন্টারফেয়ার করতে চাইছেন না। 30 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি বলছেন, ইন ভিউ অফ অ্যাফোরসেড ডিসকাশন রেসপন্ডেন্ট অথরিটিজ ইনক্লুডিং WBC SSC আর ডিরেক্টেড টু প্রসিড উইথ দ্য সিলেকশন প্রসেস হুইচ স্টার্টেড ওয়াইড রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেটেড 30th May 2025, but in the said selection process tainted candidates shall not be permitted to participate. If any tainted candidates has submitted application in order to offer his or her candidature pursuant to said recruitment notification dated 30th May 2025, same stands cancelled. অর্থাৎ মহামান্য বিচারপতি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়াটি তারা যেমনভাবে চালাচ্ছে তেমনভাবে চালিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে মহামান্য বিচারপতি কোনো স্টে দিচ্ছেন না, কোনো কিছু বাতিল করছেন না, কিন্তু এক্ষেত্রে তিনি পরিষ্কার একটা বিষয় বলে দিলেন যে টেন্টেড যারা প্রার্থী তাদেরকে কিন্তু এই সিলেকশন প্রসেসে পারমিট করা হবে না, অর্থাৎ তাদেরকে এই সিলেকশন প্রসেসে বসতে দেওয়া যাবে না। যদি কোনো টেন্টেড প্রার্থী ফর্ম ফিল আপ করে থাকে, অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে থাকে, তাহলে তার ক্যান্ডিডেটটা কিন্তু ক্যান্সেল করতে হবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী কেউ যদি করে থাকে, ফর্মটা সাবমিট করে থাকে কোনো টেন্টেড প্রার্থী। তো এটা ছাড়া মহামান্য বিচারপতি অন্য কোনো বিষয়ে আর কোনো রকম অর্ডার দিলেন না। এই অর্ডারে তিনি যে নোটিফিকেশনটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেখানে তিনি কোনো হস্তক্ষেপ করেননি। নতুন প্রার্থীরা কেন বসবে, এই নিয়োগটা শুধুমাত্র 2016 প্রার্থীদের নিয়ে করতে হবে, এই জায়গায়ও মহামান্য বিচারপতি কোনো হস্তক্ষেপ করলেন না। এছাড়াও নতুন ভ্যাকান্সি কেন অ্যাড হবে, নতুন নিয়ম কেন হবে, এই বিষয়টা নিয়েও মহামান্য বিচারপতি কিন্তু কোনো হস্তক্ষেপ করেননি। এখানে 31 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি বলছেন, ইট ইজ অলসো ডিরেক্টেড দ্যাট time schedule which was fixed by the Honorable Supreme Court Wide Order dated 17th April 2025 passed on miscellaneous application number ato shall be strictly adhered by the respondent authorities to bring the selection process into logical conclusion. তার মানে মহামান্য বিচারপতি পরিষ্কার বলে দিচ্ছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট 17 এপ্রিলের যে অর্ডারে এসএসসিকে যে সময়সীমা বেঁধে দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করার জন্য, সেই কাজটা এসএসসিকে কিন্তু স্ট্রিক্টলি করতে হবে। অর্থাৎ এসএসসি
এই যে অর্ডারটা পেলো, এই অর্ডারের বাহানাতে যে নিয়োগ প্রক্রিয়াটা থামিয়ে রাখবে এমনটা কিন্তু নয়। এবং তারপরে অল দ্য রিট পিটিশন যা ফাইল হয়েছিল সেগুলোকে ডিসপোজ করে দেওয়া হচ্ছে। পরবর্তীতে ল্যাটার পার্টে যেটা বলা হচ্ছে যে এসএসসি কিন্তু স্টের জন্য প্রেয়ার করেছিল মহামান্য বিচারপতিকে, যে টেন্টেড প্রার্থীদেরকে বসতে দিতে বারণ করছে মহামান্য বিচারপতি, এর জন্য মহামান্য বিচারপতি সেই প্রেয়ারটি কনসিডার করলেও এসএসসির দাবিটাকে রিফিউজ করেছেন। অন্যদিকে যারা পিটিশনার তারাও কিন্তু মানে এক্ষেত্রে স্টে চেয়েছেন। এই যে তাদের বিষয়গুলো মানা হয়নি, বিশেষ করে তাদের যে রুলস চ্যালেঞ্জ করেছিল সেই বিষয়টা, এবং যে মিনিমাম মার্কস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ডিসাইড করা হয়েছিল সেইটা, সেক্ষেত্রেও তারা স্টে চেয়েছিলেন। মহামান্য বিচারপতি সেই প্রেয়ারটা কনসিডার করেছেন কিন্তু সেটাকে রিফিউজড করেছেন। তো এই হচ্ছে মোটামুটি অর্ডার মহামান্য সিঙ্গেল বেঞ্চের। এখন দেখার বিষয় এসএসসি বা অন্য যারা পিটিশনার তারা এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে মহামান্য ডিভিশন বেঞ্চে যায় কিনা। তো আপাততভাবে এই অর্ডারটি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।